Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 18তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, হাঁটি হাঁটি পা পা করে আফনান দ্য হরর ওয়ার্ল্ড যাত্রা শুরু করেছিল। যখন যাত্রা শুরু করি তখন ভেবেছিলাম যে আমার এই চ্যানেলে কি মানুষ সাবস্ক্রাইব করবে। আল্লাহর উপর ভরসা করেই কিন্তু এই চ্যানেলটি আমি শুরু করেছিলাম। দেখলাম অল্প সময়ের মধ্যেই অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখন প্রায় 2 লক্ষ পরিবারের একটি প্ল্যাটফর্ম হয়েছে এই আফনান দ্য হরর ওয়ার্ল্ড। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা ছিল বলেই আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। কারণ হচ্ছে আপনারা ঘটনা পাঠিয়েছেন আর সেই ঘটনাগুলো আমরা উপস্থাপন করেছি। যেই ঘটনাগুলোর মধ্যে আমাদের দেশীয় সংস্কৃতির ছোঁয়া ছিল। ছোটবেলা থেকে আমাদের আত্মীয় স্বজনদের মুখে যেই ভয়ের ঘটনাগুলো শুনে আমরা বড় হয়েছি, সেই ঘটনাগুলোর ছোঁয়া আমাদের চ্যানেলের প্রচারিত ঘটনাগুলোর মধ্যে আপনারা পেয়েছেন বলেই আপনারা নিজে সাবস্ক্রাইব করেছেন এবং অনেককেই সাবস্ক্রাইব করতে অনুপ্রাণিত করেছেন। প্রিয় লিসেনার্স, আমরা যে ঘটনাগুলো প্রচার করি এই ঘটনাগুলো আপনাদের কাছ থেকেই নেয়া। আপনাদের নাম ঠিকানাগুলোও কিন্তু আমরা কমিউনিটি পোস্টে উল্লেখ করি। অনেকেই আমাদের ঘটনা শোনার পর সেই জায়গাগুলোতে গিয়েছেন, সেই জায়গাগুলোর ছবি তুলে আবার আমাদের গ্রুপেই পোস্ট করেছেন যে এই ঘটনার সত্যতা সেখানে গিয়ে পেয়েছেন। প্রিয় লিসেনার্স, এই জিনিসটাই আমাদের সবচাইতে বড় পুঁজি। কারণ হচ্ছে আমরা বলি আমরা সত্য ভয়ের ঘটনা প্রকাশের চেষ্টা করি, সব সময় পারি না। কেননা সব ঘটনার সত্যতার নিশ্চয়তা আমরা দিতে পারি না, কারণ আমরা ফিল্ডে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হতে পারি না। তাছাড়া ভয়ের ঘটনাগুলো এগুলো কিন্তু প্রমাণ করা সম্ভব নয়। এটা অদৃশ্য জগতের একটা ব্যাপার যেটার প্রেক্ষাপটে কোনো মানুষের সাথে ঘটে, আর এটা প্রমাণ করা যায় না। ধরুন একটা মানুষ আহত হয়েছে জিনের দ্বারা, উনি বললেন যে এই যে আমার শরীরে দাগ, তখন কিন্তু আরেকজন বলতেই পারে যে এটা কুকুর বিড়ালের দাগ হতে পারে, আঁচড় দিয়েছে যার কারণে এমনটা হয়েছে। সুতরাং নিমিষেই কিন্তু তার এই দাবিকে উড়িয়ে দেয়া যায়। এই কারণে বলি যে এটা প্রমাণ করা যায় না, এটা বিশ্বাস থেকেই আমাদের কাছে আসে এবং বিশ্বাস থেকেই কিন্তু আপনারা ঘটনাগুলো শুনে ভয়ের যে সত্যিকারের অনুভূতি সেটা পাওয়ার চেষ্টা করেন। প্রিয় লিসেনার্স, আমাদের প্রবাসী ভাইদের কাছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর যখন বিছানায় শুয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময়টা একটু কমিয়ে বাকি সময়টা আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো চালিয়ে দিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে যান, আর সেই প্রবাসী ভাইদের কথা বলবো না তা তো হয় না। আমাদের অনেক প্রবাসী লিসেনাররা রয়েছেন যারা আমাদেরকে ঘটনা পাঠান, তাদের কাছেও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 2 লক্ষ সাবস্ক্রাইবার্সের যে সংখ্যাটা, এটা কিন্তু নেহায়েত একটা সংখ্যা নয়। প্রত্যেকটা সাবস্ক্রাইবার্স একজন ব্যক্তি। একজন ব্যক্তি মানে একটা জীবন, একটা আবেগ, একটা অনুভূতি, চাওয়া পাওয়া সব কিছু। সেই চাওয়া পাওয়ার জায়গা থেকে কিন্তু আপনারা অনেকেই আমাদের কাছে বিভিন্ন ধরনের ঘটনা শুনতে চান, কিন্তু আমরা এখানে আপনাদের অনেকটাই নিরাশ করি। কেননা আমরা কাস্টমাইজড কোনো ঘটনা, ধরুন যে কেউ একটা নির্দিষ্ট ঘটনা শুনতে চাইলেন, আমরা বলে দিলাম যে ঠিক আছে আমরা এই ঘটনা আপনাদের শোনাবো। আমরা যদি না পাই সেই ধরনের ঘটনা, তাহলে আপনাদেরকে কিভাবে শোনাবো? হ্যাঁ, শোনাতে পারি যদি আমরা নিজে থেকে সেই ঘটনা বানিয়ে বানিয়ে লিখি, তাহলে যে কোনো ধরনের ঘটনা আপনাদেরকে শোনানো সম্ভব। কিন্তু আমরা অলফ করে বলতে পারি আমরা এই কাজটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ
করিনি, আর ভবিষ্যতেও আমরা করব না। যেদিন দেখব যে ঘটনা বানিয়ে বানিয়ে লেখার দিন আমাদের জন্য চলে এসেছে, লিসেনাররা বানানো ঘটনাই বেশি পছন্দ করছেন সত্য ভয়ের ঘটনা বাদ দিয়ে, ওই দিন আফটার দ্য হরর ওয়ার্ল্ডের অগ্রযাত্রাও বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি এতগুলো মানুষের সাথে প্রতারণা করতে পারবো না। এটা আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। একটা মিথ্যা ঘটনা যদি আপনাদেরকে শোনাই বানিয়ে বানিয়ে, তাহলে হাসরের মাঠে কিন্তু আল্লাহ আমাকে ধরবেন। কারণ হচ্ছে এই মিথ্যাটা লক্ষ লক্ষ মানুষ শুনছে, এটা সাক্ষী হয়ে থাকছে, আমি কিন্তু এর দায়ে এড়াতে পারবো না। সুতরাং যেটা আমি জানছি বুঝছি যে এটা মিথ্যা, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন কখনোই করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে এই প্রতিজ্ঞায় অটল থাকার তৌফিক দান করেন। প্রিয় লিসেনার্স, এই জায়গাতে এসে আপনারা যদি আমার কাছে বা আমার এই চ্যানেলের কাছে কোনো প্রত্যাশা অনুযায়ী ঘটনা না পান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাগ থাকতেই পারে যে এই ধরনের ঘটনা পাই না, কিন্তু আমরা তো সত্য ভয়ের ঘটনা প্রচারের চেষ্টা করি। তাই যারা আমাদেরকে ঘটনা পাঠাবেন, অবশ্যই সত্য ভয়ের ঘটনা পাঠাবেন। আমরা বিশ্বাস করি আপনারা সত্য ভয়ের ঘটনা পাঠান, আর এই বিশ্বাসটা ধরে রাখতে চাই। না হলে কিন্তু হাসরের মাঠে আল্লাহ যখন আমাকে ধরবেন, আমি কিন্তু বলবো যে আমাকে ওই ব্যক্তি এই ঘটনাটি দিয়েছেন, তিনি বলেছেন ঘটনাটি সত্য, সুতরাং আমি তাকে বিশ্বাস করেছি। আর এক মুসলিম আর এক মুসলিমকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। এই কারণে বিশ্বাসের এই জায়গাটা আমি ধরে রাখতে চাই, ইনশাল্লাহ আপনারাও ধরে রাখবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, যেটা বললাম যে একজন সাবস্ক্রাইবার কিন্তু একজন ব্যক্তি। আপনারা চাইলে আপনাদের আশেপাশের বন্ধুদেরকেও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করাতে পারেন। 200K থেকে মানে 2 লক্ষ থেকে 1 মিলিয়ন হতে কিন্তু খুব বেশি সময় লাগার কথা নয়। প্রিয় লিসেনার্স, আমাদের এই চ্যানেলের প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে, অবশ্যই আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানাবেন, তাদেরকেও সাবস্ক্রাইব করাবেন। এটা আপনাদের কাছে একটা জোর দাবি থাকবে। প্রিয় লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকের এই এপিসোডের ঘটনাতে চলে যাই। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হাফেজ মোহাম্মদ আলহাজ উদ্দিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আসিম ইউনিয়নে। উনি বর্তমানে ব্যবসা বাণিজ্য করছেন। ওনার একটি ঘটনা কিন্তু আমাদের 101তম এপিসোডে প্রচারিত হবে, আগে থেকে জানিয়ে দিলাম, এটা আমরা সিলেক্ট করে রেখেছি। আর আজকের হরর নাইট এপিসোডের 18তম আয়োজনে ওনার এই ঘটনাটি আমরা প্রচার করছি। তো ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার এলাকার এক দুঃসম্পর্কের নানার কাছ থেকে। তো নানার নাম আব্দুর রহিম। তো ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 40-45 বছর আগে, মানে 70-এর দশকের শেষ দিকে ঘটেছিল এমন একটা সময় বলেছেন, 80-এর দশকের একদম শুরুর দিকে, নির্দিষ্ট করে সালটা বলতে পারেন নাই। তো তখন ওই গ্রামে বেশি মানুষ ছিল না এখনকার মতো, আর প্রায় জায়গায় ছিল জঙ্গলে ভরপুর। এখন যেমন রাস্তাঘাট হয়েছে, তা কিন্তু অধিকাংশই ছিল না ওই সময়টাতে। আর তখন গ্রামে পানির অভাব মেটানোর জন্য পুকুর খনন করা হতো। আর আজকের দিনে যেভাবে এক্সক্যাভেটর বা আমরা যেটাকে ভেকু মেশিন বলি, যেটা দিয়ে খুব দ্রুত পুকুর খনন করা হয়, তখন কিন্তু এভাবে পুকুর খনন করা হতো না। তখন কোদাল দিয়ে মাটি কেটে পুকুর খনন করা হতো। আর ওই সময় পুকুর খননের কাজটা হতো বেশিরভাগ চৈত্র মাসে, কারণ চৈত্র মাসে বৃষ্টি হয় না। ওই সময় পুকুর খনন করাটা সহজ হয়, বৃষ্টি হলে তো পুকুর খনন করা যায় না। তো যারা এই পুকুর খননের কাজ করতেন, তারা কি করতেন, ফজরের আজানের পর থেকেই পুকুর খনন এই কাজটা শুরু করতেন। আর বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রের তাপও বেড়ে যেত। তো রৌদ্রের তাপ বেড়ে গেলে ওই দিনের মতো কাজ শেষ করে দিতেন। তো এতগুলো কথা বলার পেছনে কারণও রয়েছে, এটা আমরা একটু পরেই বুঝতে পারবো কেন পুকুর খননের প্রসঙ্গটাই নিয়ে আসলাম। তো এই যে আব্দুর রহিম কাকা, উনি প্রত্যেক দিনের মতো ওই দিনেও কাজে যান। উনিও কিন্তু এই পুকুর খননের কাজের সাথে নিয়োজিত ছিলেন। তো যথাসময়ে উনি কাজ শেষ করেন, দিনের বেলাতেই কাজ শেষ করে দেন। ওই যে সূর্যের তাপ বেড়ে গেছে, এই কারণে কাজ শেষ করে দিয়েছেন।
তো ওনারা যে জায়গায় পুকুর খননের কাজ করছিলেন অনেক মানুষ মিলে, সেটা ছিল পার্শ্ববর্তী একটা গ্রাম, মানে ওনাদের যে গ্রাম আর ওই গ্রামটা ছিল তার পাশের গ্রাম। ওই জায়গাটিকে মানুষ কামার চালা নামে চিনে। তারা যাতায়াতের জন্য যে রাস্তা ব্যবহার করছিলেন সেই রাস্তাটা ছিল অনেক পুরনো, একটা বট গাছও ছিল, এটা এখনো আছে। আর একটু সামনে ছিল বেশ বড় বড় 3টা গাছ, স্থানীয়ভাবে ওইটাকে তরুণ গাছ বলে। তো ওই তরুণ গাছ এখনো আছে, তবে এখন আছে 2টি। একটি গাছ ঝড়ে ভেঙে পড়ে যায়, আর এই গাছ থেকে আরেকটু সামনে গেলে ছিল একটি চিতাখোলা। চিতাখোলাটি এখনো ব্যবহৃত হয়, স্থানীয় যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন তারা সেটা ব্যবহার করেন। তো যেদিন ঘটনার সূত্রপাত হয়, তো সেদিনের মতো কাজ শেষ করে সবাই যে যার মতো বাড়িতে চলে আসেন, কারণ বেলা বেড়ে গেছে, রোদ উঠে গেছে, বেশি কাজ করতে কষ্ট হচ্ছে, সবাই চলে যান। এই যে আব্দুর রহিম কাকা, উনি কি করেছিলেন যে একটু আগে আগে বেরিয়েছিলেন, কারণ ওনার আর একটা কাজ ছিল। তো ওনার একটা সাইডে দায়িত্ব ছিল যে এইটুকু করে উনি চলে যাবেন। তো উনি ওই সাইডের কাজটা একটু দ্রুত শেষ করে বাড়ির দিকে রওনা দেন একা একা। সাধারণত একসাথেই সবাই আসেন, একসাথে কাজ শেষ করেন, কিন্তু ওই দিন দুপুরবেলা উনি একাই আসছিলেন। এখন দিনের বেলা আসা যাওয়া তো আর কোনো ভয় নাই, সেটা যত নির্জন এলাকাই হোক না কেন। তো উনি আসার পথে যখন ওই চিতাখোলা পার হবেন, তখন দেখতে পান ওই চিতাখোলার কাছে একটা বড় কাঁঠাল গাছ ছিল। ওই কাঁঠাল গাছের গোড়ায় কে যেন একজন বসে আছে, দেখে মনে হচ্ছে মহিলা অবয়ব না পুরুষ অবয়ব, ঠিক একটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তো ওই জায়গাটা ছিল খুবই নির্জন। তো ওই নির্জন জায়গায় একজন মানুষকে বসে থাকতে দেখে তো কাকার একটু কৌতূহল জাগে, কি ব্যাপার, এই নির্জন জায়গায় মানুষজন দিনের বেলাতেই চলাফেরা করে না, উনি এই ভর দুপুর বেলায় এখানে বসে আছে কেন? উনি দূর থেকে কয়েকবার ডাক দেন যে আপনি কে, কি করেন ওখানে, এখানে কি, এরকম প্রশ্ন আর কি গ্রামের লোকজন যেটা করে, যে কোন বাড়ির লোক আপনি, কার মেহমান, এরকম করে বলছেন। তো ওই লোকটাকে উনি চেনেন না, গ্রামের লোকজন কিন্তু একজন একজনকে চেনে, যদিও বা ওইটা পার্শ্ববর্তী গ্রাম ছিল আর কি, বা পার্শ্ববর্তী গ্রামের রাস্তা আর কি। তো ওই লোকটাকে উনি চিনছিলেন না। চিন্তা করছেন কোনো বাড়ির মেহমান হয়তো বা আসার পথে বিশ্রাম নিচ্ছে এই গাছের নিচে বসে, তাকে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া যায় কিনা, এটাও চিন্তা ছিল গ্রামের মানুষজনের, এরকম উপকারী মনোভাব থাকে কিন্তু। তো উনি যখন বেশ কয়েকবার ডাক দেন, কোনো উত্তর পাওয়া যায় না, তখন এই কাকা একটু এগিয়ে যান, মানে রহিম কাকা একটু এগিয়ে যান। তো ওই জিনিসটাকে দেখে কিন্তু উনি কোনো ভয় পাননি, আর ভয় পাওয়ার কথাও না দিনের বেলা। তো উনি কাঁঠাল গাছের দিকে এগোতে থাকেন। এগোতে থাকার একটা পর্যায়ে উনি দেখেন এই মানুষরূপী এই জিনিসটা, এটা কি মহিলা না পুরুষ ভালো করে বুঝতে পারেন নাই, বড় কাপড় পরা ছিল, এক লাফে ওই কাঁঠাল গাছের মাথায় উঠে যায়, এবং ওঠার পর আর তাকে দেখা যায় না। সাধারণত কোনো বানরও মাটি থেকে এক লাফে গাছের ডালে ওঠে না, লাফ দিয়ে গাছের একটা জায়গায় ওঠে, তারপর আবার লাফ দিয়ে ডালে উঠতে পারে, কিন্তু এক লাফে একটা মানুষ এভাবে উঠে যাবে, এইটা তো স্বাভাবিক কিছু না। এটা দেখে কাকা ভয় পেয়ে যান। উনি ওখানে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে উনি বাড়ি চলে আসেন। তো কাকা বাড়িতে আসার পর বাড়ির লোকজনের সাথে সবকিছু শেয়ার করেন। এখন দিনের বেলা এই ধরনের ঘটনা ঘটেছে, তার উপর আবার শ্মশানের চিতাখোলার ওখানে, বাড়ির লোকজন একটু ভয়ই পান। তো গ্রামে কিছু রিচুয়াল রয়েছে, মানুষ যদি ভয় পায় তাহলে গরম পানি, লোহার উপরে লবণ দিয়ে এই ধরনের কিছু কাজ করে আর কি, এটা গ্রামের একটা সাধারণ রিচুয়াল। তো ওইভাবে করে কাকাকে খাওয়ানো হয়, এবং কাকার স্বাভাবিক যেই ট্রিটমেন্ট ওটা করানো হয় গ্রামের লোকজন যেটা করে। এর মধ্যে কিন্তু এই আব্দুর রহিম কাকার সাথে আর কিছুই ঘটেনি, বিষয়টা যেন একদম স্বাভাবিক। তো দিন যেতে যেতে চলে আসে বর্ষাকাল। তো বর্ষার এক বিকেলে এই আব্দুর রহিম কাকা এবং ওই কাকার একজন কাকা, মানে তাকে দাদা বলা যায় আর কি, তো তারা গিয়েছেন এই আসিম বাজারে বাজার করতে। তো এই যেই দাদা গিয়েছেন উনি ছিলেন অন্ধ, আমরা বোঝার সুবিধার্থে তাকে দাদা বলে সম্বোধন করি। তো যথাসময়ে বাজারের কাজ শেষ করে রওনা হন বাড়ির পথে। রাস্তার একটু বিবরণ দিই, এই আসিম বাজার থেকে ময়মনসিংহের যে রাস্তাটা সেটা কিন্তু ওই সময় পাকা হয়নি,
তখন ছিল কাঁচা রাস্তা, আর রাস্তার দুধারে ছিল বড় বড় তাল গাছ। তো কাকা এবং ওই দাদা বাজার থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেন বাড়ির দিকে। আর ওই দাদা তো চোখে দেখেন না, তো কাকা যেদিক দিয়ে যাচ্ছেন উনি ওইভাবে আস্তে আস্তে তার পিছু পিছু যাচ্ছেন। তো কিছুদূর আসতেই এই আব্দুর রহিম কাকা দেখেন একটা তাল গাছের গোড়ায় বিশাল এক ষাঁড় গরু বাঁধা। আর দাদা তো অন্ধ, উনি তো কিছু দেখছেন না, তখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি, মানে চারদিকে আলো আছে। তো আব্দুর রহিম কাকা ওই বিশাল ষাঁড় গরু দেখে দাদাকে বলেন, এই দেখেন এখানে একটা বিশাল ষাঁড় গরু বাঁধা। তো দাদা গরুর কথা শুনে কাকাকে বলেন, আর দূর পাগল, এইটা কোনো মানুষের হবে, হয়তোবা এখানে গরুটা বেঁধে আর একটা গরু আনতে গেছে, ও কিছু না, চল। তো তারা সামনের দিকে আগাতে থাকেন। এভাবে আরো কিছু দূর আসতেই ওই আব্দুর রহিম কাকা লক্ষ্য করেন হুবহু ওই ষাঁড়টি সামনে আরেকটি গাছে বাঁধা। তখন কাকা তো অবাক হয়ে দাদাকে বলেন যে, কাকা পিছনের ওই গরুটি আমাদের সামনে এলো কিভাবে? এই কথা শোনার পর ওই দাদা বুঝতে পারেন বিষয়টা স্বাভাবিক না, কারণ ওনার বয়স হয়েছিল, আর বয়স তো এমনি বাতাসে হয়নি, অভিজ্ঞতার একটা ব্যাপার তো আছে, তাই না? উনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন, কিন্তু উনি কাকার মনে যেন ভয় না হয় এই জন্য কিভাবে সাহস যোগাবেন ওই চিন্তা করে বলেন, আরে পাগলা, এ কিছু না, সবার গরু কি তুই চিনিস নাকি? আর প্রথম নজরে ওই গরু দেখছিস, এখন ওরকম আর একটা কালারের গরু তো থাকতেই পারে, এটা আর একজনের গরু, গাছে বেঁধে বাজারে গেছে, আশেপাশে গেছে বা ঘাস কাটতে গেছে, এখনো তো মাগরিবের আজান দেয় নাই, রাত হয়ে গেলে একটা কথা ছিল, চল বাড়ির দিকে চল, হাঁটতে থাক। তো তখনও কিন্তু এই আব্দুর রহিম কাকা ভয় পান নাই, কারণ ওনার কাকা মানে দাদা উনি তো তাকে সাহস দিচ্ছেন, আর মানুষ দুইজন, ভয়ের কি আছে? তো ওনারা তো সামনের দিকে আগাতে থাকেন। তো কিছু দূর আসার পর রাস্তার ধারে একটি তেঁতুল গাছ ছিল, যদিও বা এখন সেই গাছটি নেই, কেটে ফেলা হয়েছে। তো সেই তেঁতুল গাছের কাছে যখন ওনারা আসেন তখন এই কাকা বড় রঙের একটি বিড়াল দেখতে পান, যা কিনা কুকুরের মতো বড় ছিল। তখন মাগরিবের আজান দিবে দিবে ভাব, বা কোনো কোনো মসজিদে হয়তো বা দিয়েও দিয়েছে। ওই বিড়ালটি দেখার পর কাকা দাদাকে বলেন, ও দাদা, এ আমি কি দেখছি? দাদা যখন জিজ্ঞেস করলেন, এর কি দেখিস, তখন এই আব্দুর রহিম কাকা বলেন, একটি বিড়াল তেঁতুল গাছের কাছে, কিন্তু এই বিড়ালটি দেখতে তো কুকুরের মতো বড়। তখন কিন্তু দাদা বুঝতে পেরেছেন যে, মানে নিশ্চিত হলেন যে তাদের পিছনে কোনো খারাপ জিন পিছু নিয়েছে। কিন্তু দিনের বেলা মাগরিবের আজান দেওয়ার আগেই এই জিনিসগুলো পিছু নিল কেন? সন্ধ্যাও তো লাগেনি, বা এখন হয়তো বা আজান দিয়েছে কোনো মসজিদে মাগরিবের, কিন্তু দিনের বেলা এসে এই জিনিসগুলো পিছু নেবে, এটা কেন? এমন তো কখনো শুনি নাই। দাদা কিন্তু মনে মনে সূরা কালাম পড়ছিলেন, কিন্তু কাকাকে ঠিকই সাহসও দিচ্ছিলেন, কারণ উনি যদি ভয় পেয়ে এখন একটা দুর্ঘটনা ঘটে, এখন এই দাদা তো চোখে দেখেন না, তাহলে তো আরো বিপদ হবে। উনি যদি দৌড়ে অন্যদিকে চলে যান ভয়ে, তাহলে উনি বাড়িতে ফিরবেন কিভাবে? আর উনি তো এই পিশাচের আক্রমণের শিকার হতে পারেন। এই কারণে যে কোনো মূল্যে কাকাকে ঠান্ডা থাকতে হবে, ভয় পাওয়া যাবে না। তো যাই হোক, ওই বিড়ালের কথা শোনার পর দাদা কাকাকে বললেন, আরে ও কিছু না, গরু দেখার পরে মনে মনে গরু ছাগলের কথা ভাবতেছিস, আর চোখের সামনে ভুলভাল দেখতেছিস, আর সন্ধ্যার সময় এরকম ভুলভাল অনেকেই দেখে, ও আমরাও কত দেখছি, চল চল বাড়ি চল, ভয় নাই, আমি তো আছি, তাই না? আর দোয়া কালাম পড়তে থাক, যেহেতু ভয় লাগছেই। তো ওনারা আবার হাঁটতে শুরু করলেন বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি আসতে আসতে তখন কিন্তু ওনারা স্পষ্টভাবে মাগরিবের আজান যে দিয়ে দিয়েছে এটা বুঝতে পারেন। ওনারা যখন বাড়ির কাছে চলে আসেন তখন ওই আব্দুর রহিম কাকা আবার দেখতে পান যে মুতালেব নামে একজন ব্যক্তি, তো ওনার দাদি, উনি রাস্তা থেকে কিছুটা দূরে হাঁটাহাঁটি করছেন। তো ওই মহিলাটি কাকার খুব পরিচিত ছিল, তাই তাকে চিনতে দেরি হয়নি। আর উনি চিন্তা করছিলেন যে কি ব্যাপার, উনি সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে, এখন হাঁটাহাঁটি করছেন, এখন হাঁটাহাঁটি করতেই পারেন, ওইটাও বিষয় না,
উনি বাড়িতে ঢুকে পড়েন। ঢোকার পর ওই যে দাদা, অন্ধ দাদা, উনি বাড়ির লোকদেরকে ডাকতে লাগলেন। বাড়ির লোকজন সবাই আসলো। তখন ওই দাদা বলেন যে, এই আব্দুর রহিম, বাড়ির সবাইকে রাস্তায় কি কি দেখছিস খুলে বল। তখন কাকা তো সব ঘটনা বাড়ির লোকদেরকে খুলে বলেন, এবং শেষ পর্যন্ত যে ওই যে একজন দাদিকে দেখেছেন সেটাও বলেন। তো দাদিকে দেখা এটা স্বাভাবিকভাবে কেউ কেউ নিলেও একজন আবার দৌড়ে ওই বাড়িতে চলে যান যে, ও দাদি তুমি কোথায়? তখন দেখে দাদি দিব্যি ঘরের মধ্যে বসে আছে। তুমি কি একটু আগে বাইরে বের হয়েছিলা? দাদি বলে, না তো, আমি তো বাইরে বের হই নাই। তখন ওই লোক আবার দ্রুত এই আব্দুর রহিম কাকার কাছে এসে বলে যে, আপনি তো যেই দাদিকে দেখছেন, দাদি তো নাকি বাড়ি থেকে বাইরে বের হয় নাই। তখন ওনারা আরো নিশ্চিত হন এতক্ষণ যা যা দেখেছেন সবগুলোই ভয়ানক কোনো পিশাচ জিনের কাজ। কিন্তু আরো ভয়ানক ব্যাপার সামনে কিন্তু অপেক্ষা করছিল, এটা কিন্তু ওনারাও মোটেও বুঝতে পারেননি। তো এই ঘটনা ঘটে গেল। কাকার কিন্তু কিচ্ছু হয় নাই, মানে ভয় পেয়ে জ্বর চলে আসে, অজ্ঞান হয়ে যায়, কিছুই না। আর কাকার পরিবারও কিছু বুঝতে পারেনি যে কোনো হুজুর ডেকে কোনো কিছু করবেন। আর কাকাও ছিল বেশ সাহসী একজন মানুষ। তো কাকার দিন যেতে থাকে স্বাভাবিকভাবেই। এর কিছুদিন পর ওনার এলাকায় আসে শুকুরের পাল নিয়ে কয়েকজন রাখাল। এরা গ্রামে থাকেন, তারা চিনে থাকবেন প্রিয় লিসেনার্স। এরা কিন্তু মাঝে মাঝেই আসে, এখনো দেখা যায় যে 4 থেকে 5 জন রাখাল বিশাল এক পাল শুকর নিয়ে আবির্ভাব হয়। এই শুকরগুলো চড়ায়, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চড়ায়, পরে আবার মালিকের কাছে শুকরগুলো ফেরত দেয়। এর বিনিময়ে বেশ মোটা অঙ্কের টাকা পায়। এটা কিন্তু বহুকাল ধরে এই কাজগুলো হয়ে আসছে। এখন যদি অনেকটা কমে গেছে, কিন্তু এখনো কিন্তু আপনারা গ্রাম এলাকায় শুধু না, বিশেষ করে শহরের সাইডে যেখানে একটু মাঠঘাট আছে সেখানেও কিন্তু এরকম দেখতে পাবেন। কিছুদিন আগে আমি নরসিংদীতেও দেখেছিলাম এরকমটা। তো যাই হোক, তো ওইখানে এই শুকুরের পাল নিয়ে কিছু রাখাল আসে। তো ওরা ওখানে তাঁবুর মতো একটা জিনিস তৈরি করে। ওরা সকালবেলা এই শুকুরগুলোকে নিয়ে বের হয় খাবার খাওয়ানোর জন্য, আবার বিকেলবেলা চলে আসে, ওখানে শুকুরগুলোকে এক জায়গায় রেখে দেয়। ওরা কিন্তু পালায় না, একটা জায়গায় থাকে। তো এভাবেই চলছিল বেশ কয়েকটা দিন। ওই শুকুরের রাখালগুলো নাকি প্রত্যেকটা বছর এখানে আসতো, একটা নির্দিষ্ট সময় এখানে আসতো, আবার চলেও যেত সব ওদের কাজ হয়ে গেলে। তো ওরা যেখানে থাকতো একটা রাস্তার পাশে, ওই রাস্তাটা একটা ঝোপ জঙ্গলের পাশে আর কি, যদিও এখন নাকি ওখানে জঙ্গলের ছিটে ফোটাও নেই। তো এখন অনেক ঘর বাড়ি হয়েছে নাকি সেখানে। তো ওই রাখালগুলো রাত্রে যখন ওই শুকুরগুলোকে এক জায়গায় রেখে তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ করেই নাকি একটা ভয়ঙ্কর আওয়াজ ওরা শুনতে পায়। হাতি চিৎকার করলে যেভাবে আওয়াজ শোনা যায় ওই রকম। তো ওরা সবাই বের হয়। ওরা চিন্তা করেছিল এই শুকরকে কোনো বন্যজন্তু আক্রমণ করলো কিনা। কিন্তু বের হয়ে ওরা যে জিনিসটা দেখে, এটা দেখে তো ওরা মারাত্মক ভয় পায়। ওরা দেখে কোত্থেকে যেন বিশাল আকৃতির একটা হাতি এসেছে, এবং এই হাতিটা স্বাভাবিক হাতির থেকেও আরো অনেক বেশি বড়। রাত তখন আনুমানিক 9টা কি 10টা হবে, খুব যে বেশি রাত তা কিন্তু না। তবে 1980 সালের 80 দশকের প্রথম দিকে বা 70 দশকের শেষ দিকে গ্রামে 9টা 10টা মানে কিন্তু অনেক রাত। ও সময় মানুষ গভীর ঘুমে বিভোর। তো ওই হাতিটা এসেই নাকি সে হুঙ্কার শুরু করেছে, এবং অদ্ভুত ব্যাপার হলো হাতির যে সুর, এই সুর দিয়ে নাকি আগুন বের হচ্ছিল। ধরুন যে কোনো একটা পাইপ দিয়ে আগুন বের হচ্ছে, ঠিক তেমন। তো এই দৃশ্য দেখে ওই রাখালগুলো তো জোরে জোরে ওরে মাগো মাগো বলে চিৎকার করতে থাকে, কে কোথায় আসো, আমাদেরকে বাঁচাও। আর ওরা গ্রামের দিকে দৌড়াতে থাকে। ওরা কিন্তু গ্রাম থেকে একটু দূরে থাকে, কারণ শুকরগুলো যদি ওখান থেকে বের হয়ে মানুষের বাড়িতে ঢুকে ময়লা আবর্জনা করে, এই জন্য। তো ওদের চিল্লানোর শব্দে গ্রামের অধিকাংশ মানুষই ছুটে আসে ওইদিকে। কিরে কি হলো? যেহেতু ওই রাখালগুলোকে তার আগে থেকে চিন্তা, ওরা ওখানে আসে, অনেকে জানে। ওদের চিৎকার চেঁচামেচি শুনেই বুঝতে পেরেছিল যে রাখালরা এরকম চিৎকার চেঁচামেচি করছে। তো রাখালগুলো যখন মানুষ দেখতে পায়, তখন ওদের মধ্যে একজন বাদে বাকি সবাই ঠাস ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে গেছে। তো ওই একজন মানুষকে বলে যে এই ঘটনা, তোমরা তাড়াতাড়ি চলো, জানি না ওইদিকে কি অবস্থা। এই কথা শোনার পর লোকজন কি করেছে, লাঠি, দা,
তারপরে মশাল জ্বালিয়ে এসেছে, কারণ যদি হাতি আসে হাতিকে ভয় দেখায় তাড়াতে হবে। তো ওরা চিন্তা করছে শেরপুর বা ওই দিক থেকে কোনো হাতি টাতি চলে এসেছে কিনা। তো সকলে ওইদিকে চলে আসে। আসার পর দেখে যে এই যে শূকর যে জায়গাগুলোতে রাখা ছিল, এখানে অল্প কয়েকটা শূকর বাদে আর কোনো শূকরই নেই। আর যে অল্প কয়েকটা শূকর ছিল সবগুলো ছিল মৃত। এখন কথা হলো যে বাকি শূকরগুলো গেল কোথায়? আর এই অল্প শূকর যেগুলো মৃত পড়ে আছে এরা কেন পালাতে পারলো না? এই শূকরগুলো নাকি খুবই দুষ্ট ছিল, রাতের বেলা দল থেকে বের হয়ে বাইরে চলে যেত, এদেরকে অনেক কষ্টে ধরে আনতে হতো। এই কারণে ওই নির্দিষ্ট কয়েকটা দুষ্টু শূকরগুলোকে বেঁধে রাখা হতো, যাতে করে তারা আর বাইরে যেতে না পারে। মূলত যে শূকরগুলো বাঁধা অবস্থায় ছিল সবগুলো ওখানে মৃত অবস্থায় পড়েছিল, আর যে শূকরগুলো ছাড়া ছিল মানে বাঁধা হয়নি, সেই শূকরগুলো যে যেদিকে পেরেছে সেদিকেই পালিয়ে গিয়েছে। তো এই ঘটনা ঘটার পর গ্রামের মানুষের মাঝে দেখা দেখ আতঙ্ক। ওদিকে যারা অজ্ঞান হয়ে গিয়েছিল গ্রামের কিছু লোকজন মিলে ওদের জ্ঞান ফিরিয়ে এনেছিল। তো সকাল হতে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে ওই হারানো শূকরগুলো একা একাই ওই জায়গাতে ফেরত আসছে। বেশ কয়েকটা শূকর মিসিং থাকলেও ওই শূকরগুলোর জন্য তারা আর অপেক্ষা করেনি। যেই শূকরগুলো চলে এসেছিল সেগুলোকে নিয়েই ওরা গ্রাম ছেড়ে চলে যায়। ওদের মধ্যে যারা অজ্ঞান হয়ে গেছিল তাদের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা হয়নি, জাস্ট অজ্ঞানী হয়ে গেছিল, জ্বর টর ওরকম আসে নাই, এরকমই জানা যায়। তো এই শূকরের যারা রাখাল এরাও কিন্তু টুকটাক ব্ল্যাক ম্যাজিক জানে নিজেদের প্রয়োজনেই, কিন্তু এই আগুনওয়ালা হাতি দেখার পর তারা ওই ধরনের টুকটাক জাদুবিদ্যা কোনো কিছুই কাজে লাগাতে পারেনি, মানে এতটা ভয় পেয়ে গিয়েছিল। কারণ কি এই ধরনের ব্যাপারগুলো মোকাবেলা করার মতো টুকটাক জাদু তারা শেখে না। তারা শেখে কিভাবে শূকরগুলোকে এক জায়গায় রাখা যায়, কিভাবে শূকরগুলো যেন চুরি না হয়, এই এতটুকুই, এছাড়া বেশি কিছু না। তো এই রাখালগুলো গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর গ্রামের মানুষগুলো সময়ের সাথে সাথে এই ঘটনাটিও একটা সময় ভুলে যায়। সময় চলতে থাকে তার গতিতে। এই যে আব্দুর রহমান কাকা, ওনার যে পুকুর খনন করেছিলেন, সেই পুকুরের মালিক একদিন দাওয়াত করেন সকলকে। তখন ওই গ্রামে একটা রীতি ছিল, যারা কামলা হিসাবে ওই পুকুর খনন করবেন, পুকুর খননের পর ওই পুকুরে যে মাছ ছাড়া হয় ওই মাছগুলো যখন ধরা হবে ওই মাছগুলো দিয়ে তাদেরকে দাওয়াত করে খাওয়ানো। তো নিয়ম অনুযায়ী সবাই যায় দাওয়াত খেতে, যারা কাজ করেছিলেন, এছাড়া আশেপাশের লোকজন এসেছিল। আর তাদের দাওয়াত ছিল রাতের বেলা, কারণ দিনের বেলা মাঠে কাজ করে মানুষজন, এই জন্য দিনের বেলা দাওয়াত খাওয়া সম্ভব না। আর এসব দাওয়াত খেতে গেলে অনেকে তাদের বাড়িতে যে ছোট্ট শিশুরা থাকতো তাদেরকেও সাথে নিয়ে যেত। তো আব্দুর রহিম কাকাও নিয়ে যান তার ছোট্ট ছেলেকে, যার বয়স ছিল 5 কি 6 বছর। তো দাওয়াত খাওয়া শেষ করে সবাই বাড়ি ফিরছিলেন। প্রথমে চিতাখোলা আর বটগাছের কথা তো আমরা বলেছি, ওই চিতাখোলার রাস্তা দিয়ে ফিরছিলেন। তখন কিন্তু অনেকেই একসাথে ছিলেন আর বিভিন্ন গল্পে মেতেছিলেন। আর আব্দুর রহিম কাকার যে সন্তানটা, সে কিছুটা হাঁটার পর তার বাবাকে বলছে, বাবা আমি আর হাঁটতে পারছি না, আমি তোমার কাঁধে উঠবো। তখন আব্দুর রহিম কাকা আদর করে তাকে কাঁধে উঠিয়েছিলেন। 2 পা 2 কাঁধের এক পাশ দিয়ে নামিয়ে দেন, আর ওনার ছেলেকে উনি রেখে দিয়েছেন। ছেলেও বাবার গলা ধরে নিজের ব্যালেন্সটা ঠিক রেখেছে। এভাবে বাচ্চারা কিন্তু বসে থাকে। তো আব্দুর রহিম কাকা উনিও তো গল্প গুজব করতে করতে আসছেন না, অন্য লোকজনও আসছেন, তাদেরও কারো কারো কাঁধে তাদেরও বাচ্চা কাচ্চা ছিল। তো একটা সময় গল্প করতে করতে তাদের বাড়ির কাছেও চলে আসেন, বিশেষ করে আব্দুর রহিম কাকা। তো বাড়িতে আসার পর ওনার সন্তানকে যখন কাঁধ থেকে নামাতে যাবেন তখন দেখেন এক ভয়াবহ দৃশ্য। তার সন্তান জীবিত নেই। এই অবস্থা দেখে কাকা তো দেন প্রচন্ড জোরে এক চিৎকার। তার চিৎকার শুনে সবাই বাইরে চলে আসে। সবাই মিলে দেখে এই ছোট্ট নিষ্পাপ শিশুটির ঘাড় মটকানো। মনে হচ্ছে যে তার ঘাড়ের এখানে কোনো হাড়ই নেই, মাথা এমন ভাবে ঝুলে আছে। এক ভয়াবহ দৃশ্য, কান্নার রোল পড়ে যায় বাড়ি জুড়ে। কিন্তু কখন এই মর্মান্তিক ঘটনা ঘটে কেউ বলতে পারেনি। এই নিষ্পাপ শিশুটিকে কে মারলো, কখন মারলো, কেউ বলতে পারেনি। কাকা কিন্তু একা ছিলেন না, সাথে আরো মানুষ ছিল। তাদেরও কারো কারো কাঁধে কিন্তু তাদের বাচ্চা ছিল, কিন্তু কারো নজরেই পড়েনি যে কখন এই ঘটনাটি ঘটলো। ওই বাচ্চাটিও
কোনো শব্দও করতে পারেনি। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন তো, আপনার আমার সাথে যদি এমন ঘটনা ঘটে কেমন লাগতো? নিজের আদরের সন্তানের এমন মৃত্যু কেউ কি মেনে নিতে পারতেন? এই ঘটনার পর পুরো বাড়ি, এমনকি পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ওই রাত কাটানোর পর লাশটিকে দাফন কাফন করা হয়। এভাবে শেষ হয়ে যায় এক নিষ্পাপ জীবন। পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায় একটি তরতাজা প্রাণ বিনা দোষে। এই ঘটনার 2-3 দিন পর গ্রামের সবার পরামর্শে একজন হুজুরের কাছে যাওয়া হয়। সব ঘটনা শুনে হুজুর খুব মনে কষ্ট পান। এমন একটা ঘটনা ঘটলো, একটা নিষ্পাপ শিশু এইভাবে মারা গেল। পরে হুজুর তাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেন। হুজুর একটা নির্দিষ্ট ঘর ছিল, সেখানে চলে যান এবং তার অনুগত জিনদের দ্বারা জানার চেষ্টা করেন আসলে কি হয়েছে, কিভাবে হয়েছে, কেনই বা হয়েছে এটা। এভাবে কিছুক্ষণ যাবার পর হুজুর তার কামরা থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে যে তথ্য দেন তা ছিল ভয়াবহ। হুজুর বলেন, মূলত আব্দুর রহিম কাকাকে এসব কথাগুলো বলেছিলেন, উপস্থিত অনেকেই ছিলেন সেখানে। হুজুর বলেন, আপনি অনেকদিন আগে পাশের এলাকায় যান পুকুর খনন করতে। কাজ শেষ করার পর দুপুরবেলা আপনি যখন একা একা বাড়ি ফিরছিলেন, তখন চিতাখোলার মাঝে কোনো অবয়বকে দেখেছিলেন? তখন কাকা বলেন, হ্যাঁ আমি দেখেছিলাম। তাকে তো বেশ কিছু বিষয় জিজ্ঞেস করলাম, উত্তর দিল না। পরে লাফ দিয়ে গাছে উঠে গেলাম, তো ভয় পেয়ে চলে আসছি। তখন হুজুর আবার বলতে শুরু করেন, ওটা ছিল একটা জিন। এটা তো বুঝতে পেরেছেন, কিন্তু ওটা খুব খারাপ প্রকৃতির জিন। তাতেও খুব বেশি সমস্যা হতো না, কিন্তু সমস্যা যেটা হয়েছে, ওই জিনটাকে আপনি যখন দেখেছিলেন তার কিছুক্ষণ আগে কোনো একটা ভুলের কারণে ওই জিনটাকে তার গোত্র থেকে বের করে দেয়া হয়। সে প্রচন্ড রাগ এবং মনে কষ্ট নিয়ে ওই জায়গাটাতে বসেছিল, ওই চিতাখোলার ওই কাঁঠাল গাছের ওইখানে। আর কোনোভাবে আপনি তখন তাকে দেখে ফেলেন এবং ডাকাডাকি শুরু করেন। ডাকাডাকি করতে করতে একটা সময় সামনের দিকে এগিয়েও গেছেন। ও তো এমনিতেই রাগান্বিত, তারপর বারবার আপনি তাকে বিরক্ত করছেন, আপনি তাকে দেখে ফেলেছেন, এই কারণে জিনটি খুব রাগান্বিত হয়। কিন্তু ওই সময় আপনাকে কিছু বলেনি, সে লাফ দিয়ে গাছে উঠে যায়। কিন্তু আপনি যেহেতু তাকে বিরক্ত করেছেন, এই জন্য আপনার ক্ষতি করার জন্য সে চেষ্টা করে গেছে। আপনি আপনার এক কাকার সাথে বাজার থেকে আসার সময় ষাঁড় গরু দেখেছেন, বিড়াল দেখেছেন, আবার একজন মহিলাকে দেখেছেন। এভাবে আপনাকে ভয় দেখিয়েছে, কিন্তু আপনার আরো বড় ক্ষতি করার চেষ্টা সে করেছিল। বারবার সে যখন ক্ষতি করতে পারছিল না, তখন চিন্তা করলো যে অন্যভাবে ক্ষতি করা যায় কিভাবে। তখন গ্রামের বিভিন্ন মানুষের উপরও ওর ক্ষোভ সৃষ্টি হয় অকারণে। এই যে শূকরের পালের উপর একটি হাতি এসে আক্রমণ করেছিল, এটাও এই জিনেরই কাজ। ও যেদিক দিয়ে ঘোরাফেরা করছিল ওইখানে ওই শূকরের পাল নিয়ে রাখালরা অবস্থান করছিল, এই জন্যই মূলত এই কাজটি করেছে। আর সুযোগ বুঝে আপনার ছেলের উপর সে আক্রমণ করেছিল। আপনারা যখন চিতাখোলার ওই দিক দিয়ে যাচ্ছিলেন, সুযোগ বুঝে সে গাছ থেকে নেমে আপনার ছেলের ঘাটটা মটকে দেয়, এমন ভাবে মটকে দেয় যে আপনার ছেলে কোনো শব্দও করতে পারেনি। তো এখন নাকি ও আর কোনো ক্ষতি করবে না। আপনার উপর রাগ ছিল, সেই রাগটি আপনার ছেলের উপর দিয়ে ছেড়েছে। এখন আমি যদি ওই জিনটিকে হাজির করে শাস্তি দেই, এতে করে আপনাদের আরো বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে। এখন আপনারাই বলুন, আমি কি ওই জিনটিকে শাস্তি দেব? উপস্থিত সকলেই, এমনকি আব্দুর রহিম কাকাও হুজুরকে বলেন, না, তাকে হাজিরও করার দরকার নাই, তার শাস্তিও দরকার নাই। তাকে শাস্তি দিতে গিয়ে আমি আমার পরিবারের অন্য সদস্যদেরকেও হারাতে চাই না। ওর বিচার আল্লাহ করবে। এই বলে হুজুরের কাছ থেকে সকলে বিদায় নিয়ে চলে আসেন। এটি ছিল ঘটনা। যিনি ঘটনা পাঠিয়েছেন উনি বলেছেন সেই বট গাছ, তরুণ গাছ, চিতাখোলা আছে। এটা ছবিগুলো পরবর্তীতে আমাদেরকে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। একজন বাবা বুঝতে পারে বা একজন মা বুঝতে পারে সন্তান হারানোর কষ্টটা কতটুকু। আমরা ঘটনা শুনে ভয় পেতে পারি, কিন্তু সন্তান হারানোর কষ্টটা কিন্তু আমরা
ওইভাবে ফিল করতে পারবো না। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, যার লিংক এই ভিডিওর ডিসক্রিপশনেও দেয়া আছে। আপনারা সেখানে গিয়ে আমার ওই চ্যানেলেও সাবস্ক্রাইব করতে পারেন। আমি বিভিন্ন কন্টেন্ট সেখানে আপলোড করা শুরু করেছি। ইতিমধ্যে আমাদের অনেক লিসেনাররাই সেখানে সাবস্ক্রাইব করেছেন। আশা করছি যেভাবে আফনান দ্য হরর ওয়ার্ল্ডকে এগিয়ে নিয়ে গেছেন, আমার ওই চ্যানেলটাকেও আপনারা এভাবেই সাপোর্ট করবেন। ওই চ্যানেলে কোনো ভয়ানক ঘটনা আমি আপলোড করব না, কোনো ভয়ের পরিবেশেও যাব কিনা জানি না। ওখানে শুধু শিক্ষামূলক বা মানুষের উপকারে লাগে এমন ভিডিওগুলোই আমি আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। গতকাল মক্কার কুখ্যাত একটা কবরস্থান আল সাবেকা, কুখ্যাত এই কারণে বলছি কারণ এটা খুব হৃদয় বিদারক একটা পরিবেশ সৃষ্টি হয় ওখানে গেলে, যেখানে জাহিলিয়াতের যুগে কন্যা শিশুদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। তাদের অপরাধ একটাই, তারা কন্যা হয়ে জন্মগ্রহণ করেছে। অথচ কন্যা শিশু জন্মগ্রহণ করা সৌভাগ্যের লক্ষণ, কিন্তু আরবের মানুষরা ঠুনকো কিছু অজুহাতে এই ঘৃণ্য অপরাধ সংঘটিত করত। তো এটার উপর আমি একটি ভিডিও আপলোড করেছি, আপনার ভিডিওটি দেখে আসবেন। প্রিয় লিসেনার্স, চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন প্লিজ। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডের একদম শেষ দিকে চলে এসেছি। যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnanthehorrorworld@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। এই দুটোর লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে বা পোস্ট করেও জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের মতো শেষ করতে চাই। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।